ইলিশ চেয়ে ভারতীয়দের চিঠি। অবশেষে চোখ লজ্জা ভুলে বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে অনুরোধ জানালো ভারত। পাঠিয়েছে চিঠি। পুজোয় যেন কিছু ইলিশ পাতে উঠে ভারতীয়দের এমন আর্জি জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের প্রভাব কমতে শুরু করেছে ভারতের। ঢাকার পরিবর্তনশীল এই অবস্থা আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। আওয়ামী লীগের পথে হাঁটলে একই পরিণতি হবে এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবশেষে শেখ হাসিনার মতো জিএম কাদেরের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার সরব হয়েছেন খোদ ভারতের বিরোধী দলীয় নেতা কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। ভাই সার্জিস হাসনাত, রাজনীতি অত সহজ না। রাজনীতি অনেক কঠিন একটা কাজ। রাজনীতি যারা করে তারা জানে রাজনীতি আসলে কি। যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হয়েছে, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জিস সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ইলিশ চেয়ে ভারতীয়দের চিঠি। অবশেষে চোখ লজ্জা ভুলে বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে অনুরোধ জানালো ভারত। পাঠিয়েছে চিঠি। পুজোয় যেন কিছু ইলিশ পাতে উঠে ভারতীয়দের এমন আর্জি জানিয়েছে সেই দেশের মানুষ। আর মাত্র 1 মাস বাকি দুর্গাপূজার, কিন্তু একটি ইলিশও সরকারিভাবে যায়নি এপার থেকে। না যাওয়ার পেছনেও কারণ রয়েছে। যেমন প্রতি বছর যেখানে 40 লক্ষ কেজি ইলিশ বাংলাদেশ থেকে ভারত যেত, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এসেই ঘোষণা দেয় একটি ইলিশও যাবে না দেশের বাইরে। কেননা দেশের মানুষ ইলিশ পায় না খেতে, আর এতেই নড়ে চড়ে বসেছিল ওপার বাংলার জনগণ। অবশ্য এতদিন সেটা বুঝতে দেয়নি কোনোভাবেই। তারা বোঝাতে চেয়েছিল বাংলাদেশের ইলিশ ছাড়া সমস্যা হবে না পূজায়, কিন্তু লজ্জা ভুলে অবশেষে ইলিশ চাইতে বাধ্য হলো। কেননা পূজার আর দেরি নেই, আর সেটি বুঝতে পেরেই তড়ি ঘড়ি করে চিঠি পাঠিয়েছে আমাদের সরকারের কাছে। দর্শক, জানিয়ে রাখি, ভারতের কিছু নদীতেও পাওয়া যায় ইলিশ। মূলত সেই জায়গা থেকেই দাদারা বারবার বোঝাতে চেয়েছিল এপারের ইলিশ ছাড়াও কেটে যাবে তাদের পুজো। কিন্তু বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ অন্যরকম, কোনো মাছের সাথে, এমনকি বিশ্বের যে কোনো ইলিশের সাথে মিলে না। যেটা একবার যে খেয়েছে সেই বলতে পারবে, আর সেটা ভারতীয়রাও জানে, যার ফলস্বরূপ এমন চিঠি আজ মন্ত্রণালয়ে। দর্শক, আরও জানিয়ে রাখি, যদিও কলকাতার বাজারে কিছু বাংলাদেশি ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু সেটার আকাশচুম্বী দাম সাধারণ মানুষের চিন্তারও বাইরে। যদি আপনার মনে প্রশ্ন আসে কোথা থেকে পাচ্ছে এসব ইলিশ, তাহলে জানাতে হয় বাংলাদেশের কিছু অসাধু মানুষ কাঁটাতারের ফাঁকা দিয়ে অল্প করে কিছু ইলিশ ওপারে পার করছে বিজিবির চোখে ধুলো দিয়ে, আর সেই ইলিশ চড়া দামে বাজারে উঠছে। দর্শক, আপনাদের কাছেও একটি প্রশ্ন। ভারতের এই অনুরোধ, অর্থাৎ পূজায় ইলিশ চাওয়ার যে অনুরোধটি আজ করেছে, তার প্রেক্ষিতে সরকারের বা বাংলাদেশের মানুষের কি উত্তর দেওয়া উচিত জানাতে পারেন কমেন্টে। অবশেষে শেখ হাসিনার মতো জিএম কাদেরের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত। জিএম কাদেরের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। জাতীয় পার্টি সম্পর্কে, জাপা সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে এক কাতারে দেখেন, অথবা আওয়ামী লীগের যে জোটসঙ্গী 14 দল তাদের মতোই কি জাতীয় পার্টিকে আপনি ট্রিট করতে চান? মন্তব্য করে জানাবেন। দর্শক, আমরা এই কথাটা বারবার বলে আসার চেষ্টা করছি যে জাতীয় পার্টি কেন ডক্টর ইউনূসের দরবারে
দাওয়াত পায়, জাতীয় পার্টি কেন বা কিভাবে বঙ্গভবনে দাওয়াত পায়, এটা আমাদেরকে ব্যথিত করেছে। কারণ যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগের বা হাসিনার ফেসিবাদী যাত্রার অন্যতম পৃষ্ঠপোষক এবং সহায়ক। বরং অনেক ক্ষেত্রে জাতীয় পার্টি না থাকলে বা জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত রোল প্লে না করলে হাসিনার ফেসিবাদ এত শক্তিশালী হতো না বা পারত না। যেই জাতীয় পার্টি নির্লজ্জভাবে সমস্ত জাতির সাথে প্রতারণা করে গত 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছে ভারতের দালাল হিসাবে, ভারতের কথায়। শুধু 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না, হাসিনার প্রার্থী বলে জাতীয় পার্টির নেতারা পোস্টার ছাপিয়েছে নির্বাচনে যে হাসিনার প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি হয়েছে। সেই জাতীয় পার্টি, আই রিপিট, যেই জাতীয় পার্টির নেতারা, মহাসচিব সহ অনেকে হাসিনার ছবি ব্যবহার করেছে তাদের নির্বাচনী প্রচারণায়, সেই জাতীয় পার্টি বাংলাদেশে বহাল তবিয়তে রাজনীতি করবে, এটা কি হয়? সেই জাতীয় পার্টি ডক্টর ইউনূসের আমন্ত্রণ পাবেন? হাউ ইজ ইট পসিবল? এটা আমরা ব্যথিত ছিলাম। কিন্তু এবার একটা সিদ্ধান্তে আমরা কিছু আনন্দ পাচ্ছি বা আমাদের জন্য একটু স্বস্তির খবর। এর ফলে এটা জাতীয় পার্টিকে মার্জিনালাইজ করা বা আওয়ামী লীগের কাতারে ফেলার একটা প্রাথমিক ধাপ হিসেবে আমরা দেখতে চাই। এটাকে আমরা স্বাগত জানাই। এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি জিএম কাদেরও, শুধু জিএম কাদের না, ওই জাতীয় হাসিনার ছবি ব্যবহার করা চূর্ণ থেকে শুরু করে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ সব নেতাকে আওয়ামী লীগের কাতারে ফেলে মামলায় আসামি করতে হবে। ওদেরকে নিষিদ্ধ করার কথা আমরা বলবো না, কিন্তু ফেসিবাদের সহযোগী হওয়ার অপরাধে ওদেরকে শাস্তি পেতেই হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এক কিশোর সহ 2 জনকে হত্যায় পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও আসামি করা হয়েছে। এর মধ্যে একটি জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরও আসামি। এক্স্যাক্টলি। এরপরে আমরা সামনে মুজিবুল হক চন্নু বা আরো যারা আছে তাদেরকে, এমনকি যারা 7 জানুয়ারি নমিনেশন না পেয়ে জাতীয় পার্টির বিরোধিতা করেছে, তারা যে দুধের ধোয়া সেটাও আমরা বলবো না, তারাও হাসিনার সহযোগী। জাতীয় পার্টি মানেই হচ্ছে হাসিনার সহযোগী। জিএম কাদের চাইলেও লাভ হতো না, জাতীয় পার্টি জিএম কাদেরকে বাদ দিয়ে নির্বাচনে যেত, হাসিনার ভাগ বাটোয়ারা নির্বাচন করত। অতএব শাস্তি পেতে হবে। ছাত্র আন্দোলনের সময় মাহমুদুল হাসান জয় নামের 14 বছরের এক কিশোর নিহতের ঘটনায় মঙ্গলবার 10 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আদালতে একটি মামলা হয়েছে। সে মামলায় শেখ হাসিনা জিএম কাদের সহ 37 জনকে আসামি করা হয়েছে। নিহত কিশোরের পূর্ব পরিচিত দাবিকারী রাজধানীর মোহাম্মদপুর থানার 7 মসজিদ হাউজিং এর বাসিন্দা মোহাম্মদ রবিউল আউয়াল এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ি থানাকে এজাহার হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। মামলায় অপর আসামিরা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাইবুর রহমান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হামিম গ্রুপের স্বত্বাধিকারীর সাবেক সংসদ সদস্য একে আজাদ, সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীম, জিএম কাদের স্ত্রী শরীফা কাদের সুজন হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান। দেখেন এই যে যাদের সাথে আসামি, এদের সাথে বহাল তবিয়তে সম্পর্ক ছিল, ইন্টারেকশন ছিল, চলাফেরা করতো, এদের সাথেই ওদের হাসন নাসর হওয়া উচিত জাতীয় পার্টির। যে জাতীয় পার্টির টাকা খেত আওয়ামী লীগের, ভাগ বটরা করতে আওয়ামী লীগের, নির্বাচনী প্রচারণার ছবি ব্যবহার করতে আওয়ামী লীগের, আওয়ামী লীগের নির্বাচনের প্রজেক্ট ছিল, পার্ট ছিল, সেই জাতীয় পার্টি কেন বিএনপি জামাত বা এখন গণতন্ত্রপন্থী দলগুলো বা ফেসিবাদ বিরোধী দলগুলোর সাথে মেশার সুযোগ পাবে? এটা হতে পারে না, এটা শহীদদের সাথে বেইমানি। মামলায় বলা হয়েছে গত 18 জুলাই দুপুরের পর বাদীর ভাই মোহাম্মদ ওয়াসিম শেখ বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য বের হন। বিকাল 4:30টার দিকে ওয়াসিম শেখ যাত্রাবাড়ি থানাধীন কাজলা টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। ওই সময় এলোপাতারি গুলিতে অনেকেই মারাত্মকভাবে জখম হন। বাদীর ভাইও গুলিবিদ্ধ হন, তিনি ঘটনাস্থলে মারা যান। কোনো না কোনো ভাবে অ্যাটলিস্ট দেখেন, এখানে হত্যা মামলা মানে হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে এটা না, কেউ সমর্থন দিয়েছে, সামাজিক বৈধতার জন্য চেষ্টা করেছে, কিংবা অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বা স্বাভাবিকভাবে এই দামি সংসদ পুরোটাই তো এই সংসদ রক্ষার পক্ষে ছিল। জাতীয় পার্টির এই দামি সাংসদরা তো শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানোর অভিযোগে তারা তো আর পদত্যাগ করেনি। অতএব টোটাল সংসদ মিলে সংসদকে টেকাতে নানান ষড়যন্ত্র, নানান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাটা একেবারেই স্বাভাবিক। এজন্য একটু জুরিসপ্রুডেন্সের ভাষায় যদি বলি, এই মামলার মেরিট আছে। জিএম কাদের এবং শরীফা কাদেরকে আসামি করা সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ভাই সার্জিস হাসনাত, রাজনীতি অত সহজ না, রাজনীতি অনেক কঠিন একটা কাজ। রাজনীতি যারা করে তারা জানে রাজনীতি আসলে কি। জানি না তোমাদের মাঝে রাজনীতির ভোটটা কে চাপাই দিছে, বুঝতে পারতেছি না। অলরেডি কিন্তু 2-3 দিনে বুঝে গেছো রাজনীতি জিনিসটা কি।
হাসনাত আবদুল্লাহর সাথে চট্টগ্রামে কি ঘটছে এটা তো সবাই জানে, ধাক্কাধাক্কি হয়েছে। তারপর সার্জিস ভাই, তোমার সাথেও কি ঘটনা ঘটছে নরসিংদীতে সবাই জানে। শেষ পর্যন্ত তুমি এখানে সমাবেশ করতেই পারো নাই, চলে আসতে হয়েছে। এইটাই, তোমরা যখন আন্দোলন করতেছিলা তোমাদের সাথে সব শ্রেণীর মানুষ ছিল। একজন রিক্সা চালক, সে বিএনপিকে পছন্দ করতো। তোমরা যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলা তোমাদেরকে নেতা মেনে তারা আন্দোলনে নেমে পড়ছিল। কিন্তু তুমি যে এখন দল গঠন করবা, অথবা অলরেডি একটা দল গঠন করছো, 54 জন না 55 জনের সদস্য নিয়ে একটা দল গঠন করছো, এই দলে যে রিক্সা চালক তোমাকে নেতৃত্ব মানে তোমাকে নেতা মেনে আন্দোলনে আসছিল, সে কি আসবে? একজন জামাত শিবিরের কর্মী, সে কি আসবে? না। তোমাদের যে একটা অবস্থান ছিল ভাই, তোমরা নিজেরাই তোমাদের অবস্থানটা হারাইলা। তোমাদের জনপ্রিয়তা যেভাবে ছিল তোমরা নিজেরাই হারাইলা। কেবল তো শুরু হয়েছে। রাজনীতি কত কঠিন একটা কাজ, অল্প দিনেই তো বুঝতে শুরু করছো, আরো বুঝবা। এই যে বিতর্কিত হইতে শুরু করছো, হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে তুচ্ছ করে কথা বলতেছে, এবং তারেক রহমানকে তুচ্ছ করে কথা বলে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার বাসায় রাত্রে থাকছে এবং তার গাড়ি ব্যবহার করছে। ভাই, তোমরা ছিল হিরো, তোমাদের হিরো হয়ে থাকা উচিত ছিল। আর একটা কথা আছে না, অহংকার। এই অহংকারটা, আমি একটা কথা বলি, আমার কথা আপনারা যেভাবেই না, 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে ভাষণ দিয়ে তারপর সে পাকিস্তানে চলে যায়, তাকে তো পাকিস্তানে গ্রেপ্তার করে নিয়ে যায়। স্বাধীনতার ঘোষণা দেয় জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিল, যুদ্ধ করলো কারা? সব শ্রেণীর মানুষ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশে এসেই সম্পূর্ণ ক্রেডিট নিয়ে গেল কে? আওয়ামী লীগ। যে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগ। তো আমার যে শিক্ষার্থী ভাইরা যারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনটাকে সফল করেছিল, তারা তো নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এখানে তো সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছিল। বিএনপি, জামাত, সব শ্রেণীর ইসলামী আন্দোলন সব। তারপরে ভিপি নুরের হচ্ছে গণ অধিকার পরিষদ, এবং গণ অধিকার পরিষদের তারেক, ভিপি নুরের তো গ্রেপ্তারই হয়। তার মানে এটা বুঝতে বাকি না, এই আন্দোলনটা শুধু শিক্ষার্থীদের ছিল, এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছিল। তো সেই ক্ষেত্রে এই যে সম্পূর্ণ ক্যাডেট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এসে নিয়ে নিল যে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগ। ইভেন শেখ হাসিনার পতনের আগের দিনও শেখ হাসিনা বলে গেছে এই দেশটা স্বাধীন করছে আমার বাবা। তার বাবা কিন্তু পাকিস্তানে খুব সুন্দর হেফাজতেই ছিল, আমরা তো সবাই জানি। তেমনি এই দেশটা স্বাধীন করলো সবাই, কিন্তু সম্পূর্ণ ক্যাডেট নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা কথার মাঝে যে একটা অহংকার চলে আসছে, এই জিনিসটা আসলে শিক্ষার্থীদের ডুবাবে, আমি মনে করি শিক্ষার্থীদের ডুবাবে। দেখো, আমি যে কথাগুলো বলি, একটা দল গঠন করে যে কাজটা করতে না পারবা, আমি আগেও বলছি এখনো বলি যে দল গঠন করা আর সরকার পরিচালনা করা এক না ভাই। এটা একটা, যারা শিক্ষার্থী এরা তো পড়ালেখা, এটাকে রাজনীতিকে পার্ট টাইম নেবে না ফুল টাইম হিসাবে নেবে? আপনি বলেন, এরা যদি ফুল টাইম হিসাবে রাজনীতিকে নেয় তাহলে তো পড়ালেখা নষ্ট হয়ে যাবে, তাহলে তো একটা জেনারেশন ধ্বংস হয়ে গেল। পার্ট টাইম হিসাবে নেবে বাংলাদেশের রাজনীতি পার্ট টাইম হিসাবে করা সম্ভব না। আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হলে ফুল টাইম রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীগুলোর ক্যারিয়ার কিন্তু ধ্বংসের দিকে। আর এই শিক্ষার্থীগুলো তো একটা পরিবারই চালায় না, একটা দেশ চালাবে কিভাবে ভাই? এটা সোজা একটা জিনিস না। তো যেটা বলতেছি যে রাজনীতি অনেক কঠিন জায়গা, এখানে টিকে থাকা অনেক কঠিন। এরপর আরো প্রশ্নবিদ্ধ হবে, এই যে বিপিনুর যেভাবে অফিস করছে, সবাই বিকাশ নূর বলছে, এরপর এরাও দেখবেন যে জনগণের কাছে হাসির পাত্র হয়ে যাবে অতি দ্রুতই। আমার কথা যেভাবেই নেন ভাই, দিন শেষে আমরা বাংলাদেশি, এটা ভুলে যাবেন না যে আমরা বাংলাদেশে আমরা কি করতে পারি, এটা মাথায় রাখবেন, তাহলে হয়তো আপনার পথ চলা অনেক ইজি হয়ে যাবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার সরব হয়েছেন খোদ ভারতের বিরোধী দলীয় নেতা কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। 4 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং সেখানে তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা, ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন। সেই বৈঠকগুলোতে প্রসঙ্গক্রমে বাংলাদেশের ইস্যু উঠে আসছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকের অংশ নেওয়ার পাশাপাশি তিনি সংবাদ সম্মেলনও করেছেন রীতিমতন বাংলাদেশ বিষয়ে, যেখানে তিনি বলছেন যে নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে ভারত সম্পর্ক রাখতে চায় না বা ভারত সম্পর্ক রাখুক, এটা তিনি চান না। একই সঙ্গে ভারতের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা পাক এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তাদের সঙ্গে ভারত কাজ করতে চায়। খুবই সিগনিফিক্যান্ট রাহুল গান্ধীর এই মেসেজটি। তিনি বলছেন যে পররাষ্ট্রনীতির প্রধান ইস্যুতে তার দল কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে পাশে আছে। রাহুল গান্ধীর এই নিউজটি খুব গুরুত্বের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই প্রকাশ করেছে এবং পিটিআই এই নিউজে বলছে যে ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদীর নীতিকে সমর্থনের কথা জানিয়েছেন রাহুল গান্ধী এবং সেখানে বলা হচ্ছে যে তিনি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সন্ত্রাসবাদের প্রভাব বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো আলোচনা করার পক্ষপাতী তিনি নন। একই সঙ্গে ইসরায়েল ইস্যু এবং বাংলাদেশের চরমপন্থী ইস্যু
বা উপাদান সহ ভারতের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান ইস্যুতে তিনি নরেন্দ্র মোদীর পাশে আছেন, একসঙ্গে কাজ করবেন, কিন্তু বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে থাকাটাকে একপেশেভাবে তিনি এই থাকাটাকে ভারতের জন্য বিপজ্জনক মনে করছেন। এবং রাহুল গান্ধী একথাও বলেছেন চীন প্রসঙ্গে যে চীনা সৈন্যরা আকারে দিল্লির আয়তনে সমান, লাদাখে ভারতীয় অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে, যেটি আমরা জানি যে এরই মধ্যে অরুণাচলের 60 কিলোমিটার পর্যন্ত ভারতের চীনের সৈন্যরা ঢুকে পড়েছে। লাদাখেও একই অবস্থা, তারা এটি নিয়ে একটা তুমুল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে। সেই সব বিষয় নিয়ে বাংলাদেশকেও গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। রাহুল গান্ধী বলছেন যে বাংলাদেশের চরমপন্থী উপাদান নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে, এটা সত্য কথা, এবং বিজেপি সরকারের মতন কংগ্রেসেরও এ বিষয়ে উদ্বেগ রয়েছে। তবে তিনি বলছেন যে আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার এবং তারপরে অন্য যে কোনো সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। বিপরীতে নরেন্দ্র মোদী কি করলেন, কয়েকদিন আগে আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার কথা হয়েছে, সেখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন তার স্বার্থে, যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, যদিও সেগুলোর কোনো ভিত্তি নেই, আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো ক্রস চেক করা হয়েছে। তো রাহুল গান্ধী যে বিষয়ে কথা বললেন এবং যে ইঙ্গিতটি দিলেন সেটি মোদীর জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মেসেজ। ভারতের অভ্যন্তর নরেন্দ্র মোদীর যে সাম্প্রদায়িক রাজনীতির যে উন্মাদনা এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ভারতের সব দলই কম বেশি সমর্থন করেছে, এটা সত্য কথা, কিন্তু এইভাবে ন্যাক্কারজনকভাবে করেনি। কংগ্রেস হয়তো করেছে, কিন্তু নরেন্দ্র মোদী এই মুহূর্তে যা করছেন সেগুলো সব সীমা ছাড়িয়ে গেছে। যে মুহূর্তে শেখ হাসিনা ভারতে আশ্রিত অবস্থায় রয়েছেন, তার আশ্রয় নিয়ে নানান ধরনের বিতর্ক শুরু হয়েছে। শেখ হাসিনাকে কেন্দ্র করে এর মধ্যে ভারতের কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর তিনিও অনেক আগেই মন্তব্য করেছেন শেখ হাসিনার পতনের পরপরই যে হাসিনার যুগ শেষ। তারপরও শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই মুহূর্ত পর্যন্ত একের পর এক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, নানানভাবে তারা এগোচ্ছে। বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যুকে তারা তাদের প্ল্যানিং এর অন্যতম কেন্দ্রে রেখেছে। সেই জায়গায় রাহুল গান্ধী যে মেসেজটি দিলেন সেটি অবশ্যই বাংলাদেশের জন্য এক ধরনের ইতিবাচক। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।